নমস্কার। আজকের ক্লাসে আমরা বাংলা সাহিত্যের বিশিষ্ট প্রাবন্ধিক প্রমথ চৌধুরীকে নিয়ে আলোচনা করব। এই আলোচনাতে তার কোনো রচনা সম্পর্কে আলোচনা করা হবে না, ওভারঅল একটা আলোচনা করা হবে। প্রথমে আমরা আলোচনাটা করে নেব এবং একদম শেষে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা পরীক্ষার উপযোগী এবং কাজে লাগবে। যাই হোক, আমার মনে হয় 1868 থেকে 1946 এই 78 বছরের জীবনকালে প্রমথ চৌধুরী নিজস্ব চিন্তা চেতনার ছাপ বাংলা সাহিত্যের পাঠকের কাছে রেখে গেছেন। কেউ যদি প্রমথ চৌধুরীর লেখার ধরনকে জানতে চান এবং এটা বুঝতে চেষ্টা করেন যে তিনি বাংলা সাহিত্যকে ঠিক কী দিয়েছেন, তা জানতে হলে তার প্রবন্ধ গল্পকে পড়ার পাশাপাশি সবুজপত্র পত্রিকার সম্পাদকের কথা, রবীন্দ্রনাথের কিছু চিঠিপত্র এবং সমসাময়িক পত্রিকায় প্রকাশিত তার সম্পর্কে যে সমালোচনা বেরিয়েছিল তা পড়া প্রয়োজন। এছাড়াও তার নিজের লেখা আত্মকথা নামক গ্রন্থটি পড়লে প্রমথ চৌধুরী সম্পর্কে একটা সাধারণ ধারণা পাওয়া যাবে। এর পাশাপাশি দু একটি বইও আছে, জীবেন্দ্র সিংহ রায়ের লেখা বই আছে, রথীন্দ্রনাথ রায়ের লেখা বই আছে, যেখানে প্রমথ চৌধুরী সম্পর্কে বিশদে আলোচনা করা হয়েছে। যে প্রমথ চৌধুরীকে আমরা অর্থাৎ বাঙালি পাঠক সমাজ চিনি, তিনি সবুজপত্রের হাত ধরে বাংলা সাহিত্যে নতুনভাবে গদ্যরীতির প্রচলন করেছিলেন। আমরা বলতেই পারি যে সবুজপত্র ছিল প্রমথ চৌধুরীর কুঠার, যা দিয়ে তিনি বাঙালি সমাজকে জাগাতে চেয়েছিলেন। তার বুদ্ধির দীপ্তি এবং পরিহাস রসিক যে কথাবার্তা তা যেমন পাঠককে চমক লাগিয়েছিল, তেমনই প্রচলিত চিন্তাভাবনা ও ধ্যান ধারণাকে তিনি আঘাত করেছিলেন। বলা ভালো, তিনি বাঙালি সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছিলেন বা বাধ্য করেছিলেন। তার রচনার যে সূক্ষ্ম মননশীলতা এবং তার বুদ্ধির তীক্ষ্ণ দৃষ্টি শিক্ষিত সমাজকে বিশেষ আনন্দ দিয়েছিল, নতুন করে ভাবতে রসদ দিয়েছিল, যা তাকে সকল লেখকের থেকে একেবারে আলাদা করে তুলেছিল। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে মৌলিক চিন্তাভাবনার অধিকারী হওয়ার কারণে তাকে যথেষ্ট সমালোচনা সহ্য করতে হয়েছিল। বিভিন্ন জায়গায় লেকচার দেওয়ার ফলে এবং সমসাময়িক পত্রপত্রিকায় নিজের মতামত খোলাখুলিভাবে প্রকাশ করার ফলে তাকে অনেক বিরূপ মন্তব্য শুনতে হয়েছিল। মাঝে এই কারণে তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। এমনকি আমরা দেখেছি রবীন্দ্রনাথও বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে প্রমথ চৌধুরীর তীব্র সমালোচনা করেছিলেন। কিন্তু একথাও আবার ঠিক যে রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরীর মেধা বুদ্ধিকে সম্মান জানিয়েছিলেন, তাকে কুর্নিশ জানিয়েছিলেন এবং নিরন্তর তাকে উৎসাহ দিতেন নতুন কিছু করার জন্য। জ্ঞানদানন্দিনী দেবীর জামাই এবং ইন্দিরা দেবী চৌধুরানীর স্বামী প্রমথ চৌধুরী পারিবারিক সূত্রে ছোটবেলা থেকেই অনেক বেশি এক্সপোজার পেয়েছিলেন। সমাজের অনেক ধরনের মানুষের সাথে খুব কাছ থেকে মিশতে পারার সুযোগ তিনি পেয়েছিলেন, ফলে মানুষের চরিত্র সম্পর্কে তার ঝকঝকে ধারণা ছিল। বিশেষত আমরা দেখেছি তিনি ছোটবেলায় ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন, তাই সমাজের সব জাতের মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। জানা যায় যে মাত্র 5 বছর বয়সে প্রমথ চৌধুরীর জন্মস্থান যশোর ছেড়ে কৃষ্ণনগরে রওনা দিয়েছিলেন। ভাষার যে বাকচাতুরী তা তিনি শিখেছিলেন এই কৃষ্ণনগর থেকেই। তিনি শব্দ নিয়ে খেলতে ও কারুকার্য করতে ভালোবাসতেন, তাই আমরা তার প্রবন্ধে মন ছোঁয়া অনেক লাইনকে পাই যা পাঠকের মস্তিষ্ককে ঝাঁকিয়ে দেয়। লেখকের নিজের লেখা আত্মকথা থেকেই আমরা জানতে পারি যে তার যে ওভারঅল ডেভেলপমেন্ট বা মানসিক বিকাশ হয়েছিল, সেক্ষেত্রে কৃষ্ণনগর নামক যে জায়গা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেতাবি বিদ্যার মধ্যে তিনি ফিলোসফিতে অনার্স করার পর ইংরেজিতে MA করেছিলেন এবং পরবর্তীকালে 1893 সালের 17 অক্টোবর অর্থাৎ 25 বছর বয়সে তিনি বিলেত যাত্রা করেছিলেন আইন নিয়ে পড়ার জন্য। প্রতি ক্ষেত্রেই তিনি তার পারদর্শিতা এবং মেধার পরিচয় দিয়েছেন। তিনি সাধারণ ছাত্র যে ছিলেন না তা তিনি বারবার প্রমাণ করেছেন। প্রমথ চৌধুরী নিজেই স্বীকার করেছেন যে তার সাহিত্যিক ভাষার যে পুঁজি তা বেড়েছিল সমাজের নানা শ্রেণীর নানান লোকের মুখের কথা শুনে। অর্থাৎ বাংলা ভাষা তিনি শুনেছিলেন বা শিখেছিলেন সাধারণ মানুষের সাথে মিশে। বই পড়ে বাংলা ভাষা তিনি তেমনভাবে শেখেননি। যে পরিবেশে প্রমথ চৌধুরী বড় হয়েছিলেন সেখানে ধর্মের গোড়ামি ছোটবেলা থেকেই তাদের পরিবারের কান ও মনকে স্পর্শ করেনি। ফলত এক মানসিক খোলা হাওয়ায় প্রমথবাবু বড় হয়েছিলেন, সমস্ত রকমের সাম্প্রদায়িক মতামত থেকে মুক্ত ছিলেন। তাই সব জিনিস হেসে উড়িয়ে দেওয়ায় তার যেন একটা স্বাভাবিক ধর্ম ছিল।
প্রমথ চৌধুরীর যে বাবা, তার হাত ধরে তিনি কিন্তু ইংরেজি শিক্ষার সাথে এবং ইংরেজি সাহিত্য চর্চার সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলেন। কারণ তার বাবার একটা প্রকাণ্ড বড় লাইব্রেরি ছিল। সেই লাইব্রেরিতে তিনি ইতিহাসের বই যেমন রেখেছিলেন, তেমনই রেখেছিলেন শেক্সপিয়ার, স্কট, মিল্টন প্রভৃতি লেখকদের কমপ্লিট ভলিউম। অন্যদিকে তার বড় দাদা আশুতোষ চৌধুরী তাকে ইন্টারেস্ট জুগিয়েছিলেন ইংরেজি নোভেল পড়তে। প্রমথ চৌধুরীর বাবা বেশিরভাগ সময়ই ইংরেজি সাহিত্যের চর্চা করতেন এবং ইংরেজি বই পড়তেন, বাংলা বই কমই পড়তেন, সংস্কৃত একেবারেই জানতেন না। সকলের জানার জন্য একথা আমাদের বলা প্রয়োজন যে চৌধুরীর বাড়ির সবচেয়ে বড় লাইব্রেরি ছিল প্রমথ চৌধুরীর দাদার, তারপর তার নিজের, তারপর তার বাবার, এবং তার বাবার লাইব্রেরি ও দাদার যে লাইব্রেরির বই তা কিন্তু বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ডোনেট করা হয়েছে। এবং সেই একই লাইব্রেরিতে প্রমথ চৌধুরী নিজের ফরাসি বইয়ের কালেকশনকেও ডোনেট করেছেন। কিন্তু প্রমথ চৌধুরী নিজের যে ইংরেজি বইয়ের কালেকশন তা ডোনেট করেছেন বিশ্বভারতী ইউনিভার্সিটিকে। সবুজপত্র পত্রিকা সম্পাদনার পাশাপাশি প্রমথ চৌধুরী বিশ্বভারতী পত্রিকা এবং রূপ ও রীতি নামক পত্রিকাকেও সম্পাদনা করেছিলেন। আমরা যদি তার প্রবন্ধ পড়ি তাহলে বুঝতে পারব যে প্রতিটি বিষয়কে কেন্দ্র করেই তার একটা নিজস্ব মৌলিক মতামত ছিল, যা যুক্তি ও বুদ্ধি দিয়ে সাজানো। প্রবন্ধ এবং গল্প লেখার পাশাপাশি তিনি যেমন কবিতা লিখেছিলেন, তেমনই তিনি যেহেতু ফরাসি এবং ইটালিয়ান ভাষা জানতেন, তাই বহু গ্রন্থের অনুবাদ করেছিলেন। বলা ভালো, বাঙালিকে বিদেশি সাহিত্যের সাথে পরিচিত করিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে শৈশব থেকেই প্রমথ চৌধুরী যে পরিবেশ পেয়েছিলেন, যে পারিবারিক শিক্ষা পেয়েছিলেন, পরিবারের সদস্যের কাছ থেকে যে পড়ার উৎসাহ পেয়েছিলেন এবং যে স্বাধীনতা ও মুক্ত বাতাবরণ পেয়েছিলেন, তা তার ওভারঅল ডেভেলপমেন্টে বা মানসিক বিকাশে ভীষণ রকম সাহায্য করেছিল। এই বিষয়ে আমাদের তাই সন্দেহই নেই যে তিনি যতখানি পড়েছিলেন তার তুলনায় অনেক কম লিখে গেছেন। তাই আমার মতো বাঙালি পাঠকের কাছে এটা আফসোসের জায়গা যে প্রমথ চৌধুরীর মতো ব্যক্তিত্ব আরও নানান বিষয়ে স্বতন্ত্র চিন্তাভাবনার ছাপ রেখে গেলে সমাজ হয়তো অনেক বেশি উপকৃত হতো, আমরা পাঠকরা অনেক বেশি লাভবান হতাম। যাই হোক, এর সাথে প্রমথ চৌধুরী সম্পর্কে একটা পিডিএফ ফাইল আমি এর সাথে অ্যাটাচ করেছি, যেখানে প্রমথ চৌধুরী সম্পর্কে অনেক ডিটেল তথ্য দেওয়া আছে। আগ্রহী ছাত্রছাত্রীরা তা ডাউনলোড করে প্রিন্ট আউট করে বারে বারে পড়তে পারে। নমস্কার।